হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিয়ের সাজে স্টেশনের প্ল্যাটফর্মের বেঞ্চের উপরে বসে আছে শ্রাবণী। রাত প্রায় 12:30 বাজে। প্ল্যাটফর্মে মানুষের ভিড় না থাকলেও এখনও প্রায় অনেক মানুষেরই আনাগোনা রয়েছে। প্ল্যাটফর্মের দুধারের দোকানগুলোও সব খোলা আছে। চারপাশ থেকে কুকুরের হাঁকডাক ভেসে আসছে। প্ল্যাটফর্মে চলমানরত লোকজনের মধ্যে কেউ কেউ সামনে থেকে ক্রস করার সময় শ্রাবণীর দিকে ভ্রুকুটি করে তাকাচ্ছে। সেদিকে শ্রাবণীর কোনো ভ্রুক্ষেপ নেই। ও পাথরের মূর্তির ন্যায় বসে আছে। নিঃশব্দে ওর দুচোখের কোণ বেয়ে অশ্রুদের ঢল নামছে। শ্রাবণীর থেকে কিছুটা দূরে ওরই বেঞ্চের অন্য মাথায় বসে আছে সুদর্শন একটা ছেলে। গায়ের পোশাক দেখেই বোঝা যাচ্ছে বেশ বিত্তশালী পরিবারের ছেলে সে। তার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ। চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট অনুতপ্তের ছাপ। ছেলেটা কি আদৌ অনুতপ্ত নাকি অনুতপ্ত হওয়ার ভান ধরেছে সেটা জানা নেই শ্রাবণীর। জানার চেষ্টাও করছে না ও। আপাতত ও নিজের উপরে লজ্জিত। একটা বিশ্বাসঘাতককে ভালোবেসে সব ছেড়ে ছুড়ে এতদূর চলে আসার জন্যে নিজের বিশ্বাসের উপরে লজ্জা লাগছে ওর। দুজনের মধ্যে মৌনতা কাটিয়ে পাশে বসে থাকা রিশান নামের ছেলেটা অপধারী কণ্ঠে বলে উঠল, সব দোষ আমার শুক্তারা। আমার একটা স্টুপিড বাজির জন্যেই ইরাজ এমন একটা কাজ করেছে। আমিই তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। এবার তুমি যা শাস্তি দেওয়ার আমাকে দিতে পারো। দরকার হলে পেনাল্টি হিসেবে তুমি যত টাকা চাও তত টাকা আমি এক্ষুনি তোমাকে দিয়ে দিতে পারি। তাও প্লিজ তুমি এখনই তোমার নিজের বাড়িতে ফিরে যাও। না হলে এই ব্যাপারটা পাবলিকলি জানাজানি হলে ইরাজের নাম খারাপ হবে। ওর রেপুটেশন নিয়ে টানাটানি হবে। তুমি অবশ্যই সেটা চাও না। যাকে ভালোবেসেছ তার এত বড় ক্ষতি নিশ্চয়ই তুমি হতে দিবে না। শ্রাবণী ঘৃণাভরা দৃষ্টিতে তাকাল রিশানের দিকে। ওর পুরোটা জীবন নষ্ট করে দিয়ে এখন কিনা এরা ওকে টাকার অফার দিচ্ছে। বাহ, কি দারুণ মনমানসিকতার লোক এরা। ইচ্ছাকৃতভাবে একটা মেয়ের পুরো জীবনটা ছারখার করে দিয়ে এখন নিজেদের সো কল্ড রেপুটেশন বাঁচানোর চিন্তা করছে। আর ওইদিকে হয়তো এতক্ষণে ওর পুরো পরিবার গ্রামের লোকদের কাছে অপমানিত, লাঘিঞ্চিত হয়ে চোখের জলে নিজেদের বুক ভাসাচ্ছে। শ্রাবণীর চোখ মুখের ভঙ্গি থমথমে হয়ে গেল। ও কঠোর দৃষ্টি নিক্ষেপ করে রিশানের দিকে তাকাল। শক্ত কণ্ঠে বলে উঠল, আশা করি আপনার সমস্ত কথা শেষ হয়ে গেছে মিস রিশান। এবার আপনি আসতে পারেন গু। কিন্তু তুমি, আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাদের তথাকথিত রেপুটেশন খিষ্ট হয় এরকম কোনো কাজই আমি করব না। প্লিজ ইউ মে গো নাও। রিশান অসহায় দৃষ্টিতে তাকাল শ্রাবণীর দিকে। শ্রাবণী চোখমুখ শক্ত করে নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। রিশান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে থেকে বেঞ্চ থেকে উঠে দাঁড়াল। তারপর গলা খ্যাকারি দিয়ে বলল, আমি আসছি শুক্তারা। তুমি নিজের খেয়াল রেখো। আর যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানিও। আমি আমার সাধ্যমতো তোমার হেল্প করার চেষ্টা করব। কথাটা বলে রিশান উত্তরের আশায় কিছুক্ষণ শ্রাবণীর দিকে তাকিয়ে রইল। কিন্তু শ্রাবণী চুপচাপ অন্যদিকে নিজের দৃষ্টি ঘুরিয়ে বসে রইল। রিশান বুঝল শ্রাবণী ওর সাথে কথা বলতে মোটেও ইচ্ছুক না। তাই ও একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গন্তব্যের দিকে হাঁটা দিল। কিছুক্ষণ পরেই রিশানের অস্তিত্ব অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। শ্রাবণী দুহাত দিয়ে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ওর বুকের মধ্যে উত্তাল ঝড় শুরু হল। বিতর্কার সমস্ত কিছু দুঃখ মরেমুচড়ে শেষ হয়ে যেতে লাগল। ভালোবাসার মানুষটার থেকে এত বড় প্রতারণার শিকার হয়ে ওর মৃত নিউজ সমান যন্ত্রণা শুরু হল। হৃৎপিণ্ডের অসম্ভব যন্ত্রণায় শ্বাসনালী আটকে আসতে লাগল। দৃষ্টিতে ভেসে উঠল 6 মাস আগের সেই স্মৃতি, যেখান থেকে এই প্রতারকদের জঘন্যতম গেমের সূচনা হয়েছিল। শ্রাবণী ওর গ্র্যাজুয়েশনের রেজাল্ট হাতে পেয়ে বান্ধবীদের সাথে হৈহুল্লোড় করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে মাত্রই বাসায় ফিরেছিল। তখনই ওর মা ওর রুমে এসে একগাদা ছেলেদের ফটো ওর হাতে ধরিয়ে দেয়। কড়াভাবে জানিয়ে দেয় গ্র্যাজুয়েশন শেষ, এখন এর মধ্যে থেকে কোনো একটা ছেলেকেই ওকে বিয়ে করতে হবে। কথাটা বলে উনি শ্রাবণীর রুম থেকে চলে যান। কিন্তু শ্রাবণীর যায় মেজাজ খারাপ হয়ে। এতদিন ধরে গ্র্যাজুয়েশনের দোহাই দিয়ে যাও বা বিয়ের ধপারটা এড়িয়ে যাচ্ছিল। এখন তাও পারবে না।
ও ভালো করেই জানে এখন যে করেই হোক ওর পরিবারের লোকেরা ওকে বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু এসব অ্যারেঞ্জ ম্যারেজে শ্রাবণীর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। ও তো দেখে শুনে পছন্দ করে মনের মতন কাউকে সিলেক্ট করতে চায় নিজের লাইফ পার্টনার হিসেবে, যাকে এক কথায় বলে লাভ ম্যারেজ করতে চায়। কিন্তু ওর পরিবারের লোকেরা সবাই এই লাভ ম্যারেজের বিপক্ষে। তারা এসব একদম পছন্দ করে না। শ্রাবণীর কলেজ আর ভার্সিটি লাইফেও ওর পরিবারের লোকেরা ওকে এমনভাবে লেখাপড়া নিয়ে প্রেশার দিত যে ওর কখনো কোনো ছেলের দিকে সেরকমভাবে তাকানোর সুযোগই হয়ে ওঠেনি। শ্রাবণী নিজেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ায় সবসময় নিজের লেখাপড়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছে, আর ওর পরিবারের লোকের ইচ্ছেও পূরণ করেছে। কিন্তু ওর কোনো ইচ্ছেরই মূল্য হয়তো তাদের কাছে নেই। যদি থাকতো তাহলে হয়তো তারা ওর লাইফ পার্টনার সিলেক্ট করতে এতটা তাড়াহুড়ো করত না। এই দায়িত্বটা অন্তত ওর হাতে তুলে দিত। এসব ভেবে শ্রাবণী হাতে থাকা সমস্ত ফটোগুলো রেগে ফ্লোরে ছুঁড়ে ফেলে মুড অফ করে বেডের উপরে বসে পড়ে। তখনই ওর ফোনে ভাইব্রেট করে উঠে। শ্রাবণী বেডের উপরে রাখা সাইড ব্যাগটার চেইন খুলে সেখান থেকে ওর ফোনটা বের করে। রিশান আহমেদ নামক একটা আইডি থেকে ওর মেসেঞ্জারে কল এসেছে। আইডিটা দেখেই শ্রাবণীর মেজাজটা চরম খারাপ হয়ে গেল। এই ছেলেটা এক্সামের সময়ও ওকে সারাক্ষণ মেসেজ করে বিরক্ত করেছে। ভদ্রতার খাতিরে শ্রাবণী দুয়েকবার এর মেসেজের রিপ্লাই দিলেও এর চিপ টাইপের ফ্লাটিং মার্কা সব কথা শুনে ও বিরক্ত হয়ে গেছে। তাই বাধ্য হয়ে ওই ছেলেটার মেসেজ সিন করাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই 2-3 দিন যাবৎ ছেলেটা বারবার ওকে কল দিচ্ছে। শ্রাবণী কয়েকবার বারণ করার পরেও ওর কথা শুনেনি। সুযোগ পেলেই ওকে একটার পর একটা কল দিয়ে যাচ্ছে। শ্রাবণীর এবার নিজের ধৈর্যর বাঁধ ভেঙে গেল। ও ফোনটা রিসিভ করে অপর পাশের ব্যক্তিটিকে অনবরত গালি দেওয়া শুরু করল। এতদিনে মনের মধ্যে পুষে রাখা সমস্ত রাগ ছেলেটার উপরে ঝেড়ে ঠাস করে ফোনটা কেটে দিল। তারপর ছেলেটাকে আনফ্রেন্ড করে ওর আইডিটা মেসেঞ্জার থেকে রেস্ট্রিক্ট করে রাখল। তার 2 দিন পর শ্রাবণী মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্ট চেক করতে গিয়ে দেখল ইরাজ ইমরোজ নামের একটা আইডি থেকে ওকে সালাম দিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এরকম র্যান্ডম রিকোয়েস্ট প্রায়ই ওর কাছে আসে। তাই শ্রাবণী বেশি কিছু না ভেবে সালামের জবাব দিয়ে মেসেজ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করল। কিছুক্ষণ পর ইরাজ নামের ব্যক্তিটি রিপ্লাই দিল। তারপর থেকেই শুরু হলো ওদের মধ্যে টুকিটাকি ড্যাটিং কনভারসেশন। প্রথম কয়েকদিন হাই দেলো পরন্ত বিষয়টা সীমাবদ্ধ থাকলেও কিছুদিন যেতেই সেটা লং টাইম কথা বলার অভ্যাসে পরিণত হল। ইরাজের কথা বলার ধরনে শ্রাবণী ভীষণভাবে ইমপ্রেস হয়ে গেল। ওর মনে হলো ছেলেটার কথার মধ্যে কোনো একটা জাদু আছে, যেটা সবসময় ওর মনকে ভালো রাখে। অদ্ভুত ব্যাপার হলো শ্রাবণীর যতই মন খারাপ থাকত না কেন ইরাজের সাথে কথা বলার পর ওর সমস্ত মন খারাপ দূর হয়ে যেত। আবার 2-1 দিন কথা বলতে না পারলে ওর মারাত্মক মুড অফ হয়ে যেত। শ্রাবণী উপলব্ধি করতে পারছিল ও ধীরে ধীরে ইরাজের উপরে দুর্বল হয়ে যাচ্ছে। তবে ও সেটা ইরাজকে বুঝতে দিতে চাচ্ছিল না। আগে ইরাজের মনের কথা জেনে তারপর ও ওর অনুভূতির ব্যাপারে ইরাজকে জানাতে চেয়েছিল। শ্রাবণী অপেক্ষার প্রহর গুনছিল। ওর অপেক্ষার অবসান ঘটিয়ে ইরাজ হঠাৎ করে একদিন নিজেই শ্রাবণীকে প্রপোজ করে বসে। খুশিতে শ্রাবণীর চোখে পানি চলে আসে। ও ভালোমন্দ কোনো কিছু না ভেবেই ইরাজের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়। ওর নিজের অনুভূতিগুলো ইরাজের কাছে কনফেশন করে। তারপর দিন ইরাজ ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এতদিন দুজনের কথাবার্তা মেসেঞ্জারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইরাজ এতদিনে কখনো শ্রাবণীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি। আর শ্রাবণীও কেন যেন লজ্জা আর জড়তার জন্যে ওকে রিকোয়েস্ট পাঠাতে পারেনি। ইরাজ রিকোয়েস্ট পাঠিয়েছে দেখে শ্রাবণী মনে মনে বেশ খুশি হয়। সাথে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধিও চাপে। ও আইডি থেকে নিজের সমস্ত ফটো ডিলেট করে দিয়ে তারপর ইরাজের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। ইরাজের আইডিটা একটু ঘাটাঘাটি করতেই দেখতে পায় ওকে যেদিন ইরাজ মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছিল তার আগের দিনই ওই আইডিটা খোলা হয়েছে। আইডিতে তেমন একটা পোস্টও নেই। তাছাড়া ইরাজের ব্যাপারে সেখানে তেমন কোনো ডিটেইলসও নেই। ব্যাপারটা প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে শ্রাবণী এই ব্যাপারটা মাথা ঝেড়ে ফেলে। এটা ভেবে খুশি হয়ে যায় যে ইরাজের আইডিতে কোনোরকম মেয়ে বন্ধু নেই। তার মানে ইরাজ আসলেই ভালো চরিত্রের একটা ছেলে। এভাবেই দিন গড়াতে থাকে। মেসেজ থেকে কলেও ওরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে শুরু করে। তবে ভিডিও কল না, অডিও কল। শ্রাবণী ইরাজকে আগেই শর্ত দিয়েছিল যে বিয়ের আগে ওরা একে অপরকে দেখবে না। ইনফ্ল্যাক্ট কেউ কারো পিকও দেখবে না। যদিও কথাটা শ্রাবণী ইরাজকে মজা করেই বলেছিল।
কিন্তু অদ্ভুতভাবে ইরাজ ওর কথায় শতডি রাজি হয়ে গিয়েছিল। শ্রাবণী কখনো ইরাজকে নিজের আসল নামটাও বলেনি। ওর আইডির নাম ছিল শুক্তারা। ইরাজ ওকে সেই নামেই ডাকত। ইরাজের মুখে শুক্তারা ডাক শুনতে শ্রাবণীরও বেশ ভালো লাগত। তাই ও ইচ্ছা করেই ইরাজকে কখনো ওর নিজের নামটা বলেনি। তাছাড়া ইরাজও ইন্টারেস্ট নিয়ে কখনো ওর ব্যাপারে তেমন কিছু জিজ্ঞেস করেনি। যেই ব্যাপারটা শ্রাবণীর সবচেয়ে বেশি ভালো লেগেছিল। ও ভেবেছিল ইরাজ ওকে না দেখে, ওর ব্যাপারে কিছু না জেনেই ওকে মনে থেকে ভালোবাসে। শ্রাবণী সবসময় এরকম কাউকেই নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল, যে কখনো ওর বাহ্যিক সৌন্দর্য অথবা ওর চাকচিক্য দেখে ওকে ভালোবাসবে না, বরং ওর মন, ওর গুণ, ওর যোগ্যতা দেখে ওকে ভালোবাসবে। আর হয়েছিল সেটাই। ও যেমন মানুষকে নিয়ে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিল, ইরাজও ঠিক তেমন ধরনেরই মানুষ ছিল।